আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা তোমাদের জন্য ছোট্ট করে আয়োজন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এমসিকিউ সলভ ক্লাস। পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার জন্য খুব ম্যাজিকের মতো যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এমসিকিউ ফুল নাম্বার ক্যারি করা। যারা এমসিকিউতে পুরো নাম্বার ক্যারি করতে পারে তারা এ প্লাস পাওয়ার জন্য তাদের পথ অনেক বেশি সহজ হয়ে যায়। আর সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা চিন্তা করেছি তোমাদের প্রতিটা অধ্যায়ের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এমসিকিউ সলভ ক্লাস দিব। সেটারই ধারাবাহিকতা আজকে রসায়ন অষ্টম অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস। আজকের এই সলভ ক্লাসে আছে আমি ডক্টর তালহা। চলো আমরা শুরু করি আমাদের এমসিকিউ সলভ ক্লাস রসায়ন অষ্টম অধ্যায়। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজিয়েছি। গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে প্রধান যে জিনিসটাতে আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে যে মোট 40টা এমসিকিউ আমরা আজকে সলভ করবো ইনশাআল্লাহ। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এমসিকিউ সলভ ক্লাসে প্রবেশ করি এবং সবাইকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আহ্বান করছি। তো আমাদের প্রথম যে এমসিকিউ কোশ্চেনটা আছে যে ক্লোরিন বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তি লাগে। আমরা জানি যে অষ্টম অধ্যায়ের বইতে একটা ছক দেওয়া আছে, যে ছকে আর কি অনেকগুলো বন্ধনের বন্ধন শক্তি দেওয়া আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা এতগুলো বন্ধন দেওয়া, তখন স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে, ভাইয়া সবগুলো বন্ধন শক্তিকে মুখস্থ করব? আমাদের অ্যান্সার থেকে যে না, তুমি সবগুলো বন্ধন শক্তি মুখস্থ করবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বন্ধন শক্তি মুখস্থ করবা। তারই প্রেক্ষিতে এখানে যে ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট। এবং আমরা যখন বই দাগিয়েছিলাম সে দাগানো বইতেও এটা ছিল যে ক্লোরিনের বন্ধন শক্তি কত। সো বইয়ের থিওরি অনুসারে ক্লোরিনের বন্ধন শক্তির মান হচ্ছে, আমরা যদি সলভ শুরু করি তাহলে ক্লোরিনের বন্ধন শক্তির মান 244। ঠিক আছে, এছাড়া তাহলে আমাদের আর কোন কোন বন্ধন শক্তি ভাইয়া জানা লাগবে? বন্ধন শক্তির মধ্যে আমাদের জানা লাগবে H বন্ড Cl এর বন্ধন শক্তির মান হচ্ছে 431, খুব ইম্পর্টেন্ট। ও ডাবল বন্ড ও, অক্সিজেন আর দুইটা বন্ধন দিয়ে আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে 498, এটা আমাদের জানা লাগবে। সি বন্ড H, কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তির মান হচ্ছে 414। এভাবে আরও কিছু বন্ধন শক্তির মান আমাদের ক্লিয়ার থাকা লাগবে, কারণ যে বন্ধন শক্তিগুলো সবচেয়ে কমন সেগুলো ঘুরে ফিরে আসে। সবগুলো মুখস্থ করা লাগবে না, কিন্তু যেমন আরেকটা আছে সি বন্ড Cl 326। তো এই কয়টা বন্ধন শক্তি কেউ যদি মনে রাখতে পারে, আশা করছি তার বন্ধন শক্তি যে এমসিকিউ আসবে তার 80% কভার আপ হয়ে যাবে। তাহলে Cl বন্ধন শক্তি ভাঙতে আমাদের 244 কিলোজুল পরিমাণ শক্তি লাগে। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেন বলছে সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে। আমরা জানি যে নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে 2 ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আমরা সহজভাবে মনে রাখার জন্য বলি, ফিশন আর ফিউশনের মধ্যে ফিশনের 3টা লেটার আর ফিউশনের 4টা লেটার। তাহলে ফিশন হচ্ছে ছোট আর ফিউশন হচ্ছে কি বড়। তাহলে একটা বড় নিউক্লিয়াস ভেঙে যখন ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তখন সেটাকে বলা হয়
ফিশন। আবার একটু বলি, বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে যখন ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তখন সেটাতে কি বলে? ফিশন। আমরা মনে রাখার কৌশল হিসেবে বলছি, ফিশন 3টা লেটারে, তাহলে আকারে ছোট, ফিউশন 4টা লেটারে আকারে বড়। তাহলে ছোট হওয়াকে বলা হবে ফিশন, মানে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস হবে। আর ছোট ছোট নিউক্লিয়াস মিলে যখন বড় নিউক্লিয়াস হবে সেটাকে আমরা বলি হচ্ছে ফিউশন। তাহলে সূর্যের মধ্যে প্রতিনিয়ত হাইড্রোজেন নিউক্লিয়াস মিলে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে হাইড্রোজেন নিউক্লিয়াস মিলে যখন হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হবে তখন ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে সূর্যের মধ্যে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এছাড়া আর ফিউশন বিক্রিয়ার উদাহরণ কি? যেমন হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা এটি একটি নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। কেমন? তাহলে আলটিমেটলি আমাদের 2 নম্বরের সমাধান শেষ হয়েছে। 3 নম্বরে বলেছে ড্রাই সেলে কোনটি জারক হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। ড্রাই সেলে কোনটি জারক হিসেবে কাজ করে, এই কথাটার মানে কি? জারক মানে যার বিজারণ বিক্রিয়া ঘটে। খুব ইম্পর্টেন্ট। জারক মানে যার বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে আমরা জানি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে ড্রাই সেলকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, ড্রাই সেলকে যদি আমরা বিশ্লেষণ করে লিখি, ড্রাই সেলে অ্যানোড তৈরি হয় জিঙ্ক দণ্ড দিয়ে, অ্যানোড তৈরি হয় জিঙ্ক দণ্ড দিয়ে, ক্যাথোড তৈরি হয় কার্বন দণ্ড দিয়ে। তাহলে কার্বন দণ্ডের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণগুলো থাকে তার মধ্যে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো ক্যাথোডে সাধারণত বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে মেইনলি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে জারক হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ড্রাই সেলে জারক হিসেবে কাজ করে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে বিজারক হিসেবে কাজ করে কে? জিঙ্ক। খুব ইম্পর্টেন্ট। জারণ বিক্রিয়া ঘটে কার? জিঙ্ক। জিঙ্কের জারণ বিক্রিয়া ঘটে বলেই সে বিজারক হিসেবে কাজ করে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বিজারণ বিক্রিয়া ঘটে বলে এটি জারক হিসেবে কাজ করে। চলো আমরা পরের প্রশ্ন সমাধান যাই। বলছে 5 উদ্দীপক অনুসারে 5 এবং 6 নম্বর, এটা হবে 4 এবং 5 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও। তাহলে 4 এবং 5 নম্বর কোশ্চেনে অ্যান্সার কি বলতে বলছে যে উদ্দীপকের কোষের অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে কে? খেয়াল করুন মনোযোগ দিয়ে। উদ্দীপকের কোষের মধ্যে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে কে? আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক। এটার মধ্যে H2SO4 এর জলীয় দ্রবণ। তার মানে এখানে H2SO4 কে যদি আমরা ভাঙি, H2SO4 কে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে 2H প্লাস আর SO4 2 SO4 2 আর আমরা যদি পানিকে ভাঙি, যেহেতু জলীয় দ্রবণ, H2O কে যদি ভাঙি তাহলে হবে হচ্ছে 2H H প্লাস আর হচ্ছে OH মাইনাস, H প্লাস আর হচ্ছে OH মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা যদি দেখি যে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে OH মাইনাস আর SO4 2 আবার বলি, অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে OH মাইনাস আর SO4 2 তোমাদের কনফিউশনে যে জায়গাটা কাজ করবে সেটা বলা হচ্ছে ভাইয়া OH মাইনাস আর SO4 2 এর মধ্যে তো সাধারণত OH মাইনাস অবস্থান নিচে, তাহলে OH মাইনাস আগে চার্জ মুক্ত হবে। কিন্তু এখানে কিন্তু কোশ্চেন করেছে যে অ্যানোড কর্তৃক কে আকৃষ্ট হবে, নট আগে চার্জ মুক্ত হবে। এই জন্য অ্যান্সার হবে SO4 2 আর OH মাইনাস। তার মানে 2 আর 3। যদি কোশ্চেন করতে অ্যানোড কর্তৃক কে আগে চার্জ মুক্ত হবে তখন আমরা বলতাম OH মাইনাস। আমরা যে OH মাইনাস আগে চার্জ মুক্ত হবে এটার একটা ছন্দ আমরা একটু দেখি। আমরা পজিটিভ চার্জগুলোর ছন্দ পড়েছিলাম লিবিয়া থেকে কে বা কে না এরকম করে। এখন মাইনাস চার্জগুলো বা অ্যানায়নের ক্ষেত্রে আমি ছোট্ট একটা মানে মেনোমিক বলছি, যেটা তোমার মনে রাখার কৌশল হতে পারে। সেটা হচ্ছে কি, নাসা মানে আমেরিকান স্পেস যে স্টেশন সেটা হচ্ছে নাসা সিবিআই হচ্ছে ইন্ডিয়ার একটা গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হাই দিল, খুব মাথা ঠান্ডা করে বুঝবা।
নাসা সিবিআইকে কি দিল? হাই দিল। নাতে হচ্ছে নাইট্রেট NO3, নাতে হচ্ছে নাইট্রেট এবং এসতে হচ্ছে সালফেট। নাসার নাতে হচ্ছে নাইট্রেট এবং এসে হচ্ছে কি SO4 2-। তাহলে নাইট্রেটের হচ্ছে NO3-, আর সাতে হচ্ছে SO4 2-, সিতে হচ্ছে ক্লোরিন, বিতে হচ্ছে ব্রোমিন মাইনাস ক্লোরিন মাইনাস, আইতে হচ্ছে আয়োডিন মাইনাস, হাইতে হচ্ছে OH মাইনাস। তাহলে আমরা অ্যানায়নগুলো মনে রাখার জন্য আমাদের যে থিওরি সেটা একটা মেনোমিক দিয়ে মনে রাখতে পারি বা একটা কৌশল দিয়ে মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, নাসা সিবিআইকে হাই দিল, ঠিক আছে? নাসাতে হচ্ছে নাইট্রেট আর সালফেট, আর সিবিআইকে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, আর হাই হচ্ছে OH মানে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখন OH-এর অবস্থার নিচে হওয়ার কারণে আমরা জানি তড়িৎ রাসায়নিক যে সারণী আছে সেখানে যার অবস্থান নিচে সে আগে চার্জমুক্ত হয়। তাহলে SO4 আর OH-এর মধ্যে OH আগে চার্জমুক্ত হবে, আর কিন্তু অ্যানোড SO4 2- এবং OH দুইটাকেই আকৃষ্ট করবে, কিন্তু চার্জমুক্ত হবে হচ্ছে OH-। তাহলে আশা করি এই যে কে আগে চার্জমুক্ত হবে অ্যানায়ন মনে রাখার যে কৌশল, এটা তোমরা ভালোভাবে জাস্ট নাসা সিবিআইকে হাই দিল এটা মনে রেখে তোমরা অ্যান্সার করতে পারবে। চলো 5 দাগের সমাধানে যাই। বলছে লঘু H2SO4 এর পরিবর্তে যদি লঘু HCl ক্যাথোডে কোনো বিক্রিয়া সংঘটিত হবে, আমি একটা বিক্রিয়ায় H2SO4 এর পরিবর্তে আমি নিচ্ছি হচ্ছে HCl, তখন কোশ্চেন করছে ক্যাথোডে কোন বিক্রিয়া হবে। আচ্ছা, HClকে যদি আমরা একটু ভাঙি, HClকে যদি আমরা ভাঙি তাহলে H+ পাবো আর Cl- পাবো, তাই না? আর ওই বিক্রিয়া আমরা কি পাবো, যেহেতু লঘু তার মানে এটা জলীয় দ্রবণ, তার মানে এর সাথে কে মিশে আছে, পানি মিশে আছে, তাহলে পাবো H+ আর OH-। আমরা জানি যে অ্যানোড ধনাত্মক, তাহলে অ্যানোড Cl- আর OH- কে টানবে, আর ক্যাথোড আমরা জানি ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাহলে সে H+ কে টানবে। তাহলে 5 দাগের সমাধান হিসেবে আমরা অ্যান্সার দিব হচ্ছে গ, H+ এর বিক্রিয়া। ক্লিয়ার? আমরা কি বললাম, তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা জানি অ্যানোড ধনাত্মক, এই যে ওপরে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, অ্যানোড ধনাত্মক আর ক্যাথোড ঋণাত্মক, তাহলে এখানে H+ Cl- H+ OH- রয়েছে, তাহলে ক্যাথোড সাধারণত H+ কে নিজের দিকে টানবে, তাহলে সেই অনুযায়ী 5-এ 3 হবে অ্যান্সার, যে H+ ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। 6 দাগে বলছে বিক্রিয়ার তাপশক্তি শোষিত হলে ডেল্টা H এর মান কেমন হবে। খুবই ইন্টারেস্টিং বিক্রিয়া, ওই মানে MCQ। আমরা জানি তাপশক্তি শোষিত হলে ডেল্টা H এর মান কেমন হয়, এটা আগে আমরা একটু কমনলি হিসাব বলি। সেই হিসাবটা কি, মনে করো A + B মিলে AB হচ্ছে, কেমন? A আর B হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, AB হচ্ছে প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট মিলে যখন বিক্রিয়া হয়, খুব ভালো করে খেয়াল করো, যদি রিঅ্যাক্ট্যান্ট অপেক্ষা প্রোডাক্টের স্থিতিশক্তি বেশি হয়, যদি রিঅ্যাক্ট্যান্ট অপেক্ষা প্রোডাক্টের স্থিতিশক্তি যদি বেশি হয়, তাহলে রিঅ্যাক্ট্যান্ট যখন প্রোডাক্টে পরিণত হবে, তাহলে তার বেশি শক্তি অর্জন করার জন্য পরিবেশ থেকে শক্তি শোষণ করতে হবে। আবারও বলি, বিক্রিয়ক অপেক্ষা যদি উৎপাদের শক্তি বেশি হয়, তাহলে বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হবে তখন বিক্রিয়কের বেশি শক্তি লাগবে, সেই শক্তিটা সে কোথা দিয়ে নেবে, পরিবেশ থেকে নেবে, সেই শক্তিটা সে পরিবেশ থেকে শোষণ করবে। আর যখন সে পরিবেশ থেকে শক্তি শোষণ করবে, সেটা যখন পরিবেশ থেকে সে শক্তি নিয়ে নেবে, তখন পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, কারণ যে শক্তিটা সে নেয় সেটা তাপ আকারে নেয়, পরিবেশ থেকে তাপ টেনে নিচ্ছে, পরিবেশ থেকে যেহেতু তাপ টেনে নিচ্ছে তাহলে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, তাপ শোষণ করছে। তাহলে পরিবেশ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, যদি বিক্রিয়ক অপেক্ষা প্রোডাক্টের শক্তি বেশি হয়, তাহলে বিক্রিয়ক যখন প্রোডাক্টে পরিণত হবে তখন বিক্রিয়ক অতিরিক্ত শক্তি পরিবেশ থেকে টেনে নেবে, পরিবেশ থেকে টেনে নেওয়ার কারণে পরিবেশ তখন শক্তি কমে যাওয়ার কারণে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে,
আর এই ঠান্ডা হয়ে যাওয়ার যে বিক্রিয়া সেটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তাহলে খুব ভালো করে বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হলে, তার মানে যদি পরিবেশ থেকে বিক্রিয়া মধ্যে রিঅ্যাক্ট্যান্ট যে আছে সে যদি তাপ শোষণ করে, তাহলে ডেল্টা এস এর মান কেমন হবে? আমরা জানি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান হয় ধনাত্মক। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি হয়? ধনাত্মক। আমরা একটু ছোট্ট করে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি। চলো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কেন ধনাত্মক হয় এটাও আমরা এখানে ছোট্ট করে ক্লিয়ার করি। আমাদের ডেল্টা এস নির্ণয়ের সূত্র হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, ডেল্টা এস নির্ণয়ের সূত্র হচ্ছে উৎপাদের স্থিতিশক্তি মাইনাস বিক্রিয়কের স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো আমরা ডেল্টা এস মাইনাস কেন হবে আর প্লাস কেন হবে? আমরা যেটা বললাম যে তাপহারী বিক্রিয়া কি হবে? উৎপাদের স্থিতিশক্তি কি হবে? বেশি হবে। কারণ বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হবে তখন ওই অতিরিক্ত শক্তি অর্জনের জন্য সে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে, এই জন্য পরিবেশ ঠান্ডা হবে। তাহলে এটা তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়ায় উৎপাদের স্থিতিশক্তি বিক্রিয়কের স্থিতিশক্তি অপেক্ষা বেশি হয়। যদি তাপহারী বিক্রিয়ায় উৎপাদের স্থিতিশক্তি বিক্রিয়কের স্থিতিশক্তি অপেক্ষা বেশি হয়, তার মানে ডেল্টা এস এর মান, প্রথম যেটা মান এটার মান যদি দ্বিতীয়টা অপেক্ষা বেশি হয়, তাহলে ডেল্টা এস এর মান কি হবে? পজিটিভ হবে। ডেল্টা এস এর মান কি হবে? পজিটিভ হবে। তাহলে এটার আমরা রিভার্স চিন্তা করি। যদি কোনো কারণে উৎপাদের শক্তি বিক্রিয়কের শক্তি অপেক্ষা কম হয়, প্রোডাক্টের শক্তি বিক্রিয়কের শক্তি অপেক্ষা যদি কম হয়, তখন কি হবে? বিক্রিয়কের শক্তি বেশি, সে যখন কম শক্তির উৎপাদে পরিণত হবে তখন বিক্রিয়ক তার অতিরিক্ত শক্তি পরিবেশে ছেড়ে দিবে। কি আকারে ছেড়ে দিবে? তাপ আকারে ছেড়ে দেবে। যেহেতু বিক্রিয়ক তার অতিরিক্ত শক্তি পরিবেশে তাপ আকারে ছেড়ে দিবে, তাহলে পরিবেশটা ঠান্ডা হবে না গরম হবে? গরম হয়ে যাবে। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি থাকে, উৎপাদের স্থিতিশক্তি কম থাকে। এই জন্য যদি ডেল্টা এস এর সূত্রে আমরা এটা মান বসাতে চাই, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি হয়, যার কারণে ডেল্টা এস এর মান হচ্ছে নেগেটিভ হয়। তাহলে তাপ শোষিত হলে বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি হবে? ধনাত্মক। আর তাপ নির্গত হলে বা তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এস এর মান কি হবে? ঋণাত্মক, যেটা আমরা এই সূত্র দিয়ে সুন্দরভাবে প্রমাণ করলাম। চলো 7 দাগে একটা ম্যাথ দেওয়া হয়েছে, খুব কমন ম্যাথ, এবং আমরা জানি এরকম একটা ম্যাথ বলা হচ্ছে CH3 এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, তার মানে এটা ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ইথাইল ক্লোরাইড আর HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়েছে। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড না। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে এটা অ্যাকুয়াস দ্রবণ হতো, মানে জলীয় দ্রবণ, বাট এখানে যে HCl এটা হচ্ছে গ্যাস আকারে আছে, তার মানে এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে আমরা একটু হিসাবে আসি, যে বিক্রিয়াটা একটু লিখি, তারপরে ডেল্টা এস এর মান নির্ণয় করব। আমরা জানি বন্ধন শক্তি দেওয়া থাকলে ডেল্টা এস এর মান নির্ণয় করার সূত্র হচ্ছে কি? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যে বন্ধন ভাঙার শক্তি মাইনাস বন্ধন গড়ার শক্তি। তাহলে বন্ধন ভাঙার শক্তি গড়ার শক্তি বোঝার আগে আমাদেরকে আগে বন্ধনগুলোকে ক্লিয়ার করতে হবে। এখানে বন্ধন আছে, কি করে দেখি একটু। আমরা একটু যদি এটাকে ভালোভাবে লিখি, C2H6 Cl2 C2H5Cl আর হচ্ছে HCl, তাই তো? তাহলে একটু সুন্দর করে লিখি আমরা, C2 কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, এবং ক্লোরিন এপাশে 2টা, ওপাশে কার্বন 2টা, হাইড্রোজেন 5টা, ক্লোরিন 5, আর এপাশে একটা ক্লোরিন আছে, আর হচ্ছে HCl। খেয়াল করো মনোযোগ দিয়ে, আমরা যদি একটু এবার খেয়াল করি, তাহলে দেখো তো, এই যে 5টা কার্বন বন হাইড্রোজেন এবং কার্বন বন কার্বন,
এই পাশে তো এই 5টা কার্বন বন্ড হাইড্রোজেন এবং কার্বন বন্ড কার্বন একই, তাহলে এই বন্ধনগুলো কি ভেঙেছে? নো। বন্ধন ভাঙলেই তো নতুন বন্ধন তৈরি হবে। তাহলে যদি বিক্রিয়ক এবং উৎপাদে সেম সেম বন্ধন থাকে তাহলে কি তারা ভেঙে যায়? না, ভাঙে না। তাহলে ভাঙছে কোনটা? এই যে বক্স করা অংশটুকু সি বন্ড এইচ, এটাই ভেঙে তৈরি হয়েছে কি সি বন্ড সিএল, আর বাকি সকল বন্ধনগুলো সেম আছে। বিক্রিয়কে সিএল বন্ড সিএল আছে, উৎপাদে কি কোনো সিএল বন্ড সিএল আছে? না। তাহলে সিএল বন্ড সিএল এটা ভেঙে গিয়েছে, তৈরি হয়েছে কি এইচ বন্ড সিএল। তাহলে বন্ধন ভাঙছে কে কে? একটা সি বন্ড এইচ, একটা সি বন্ড এইচ, একটা সিএল বন্ড সিএল, আর বন্ধন গড়েছে কয়টা? এটা যদি ব্র্যাকেটে লিখলাম আমরা, আর বন্ধন গড়েছে হচ্ছে একটা সি বন্ড সিএল, একটা সি বন্ড সিএল, আর একটা এইচ বন্ড সিএল। এই হলো বন্ধন গড়েছে। তাহলে এই হলো আমার বন্ধন ভাঙা এবং বন্ধন গড়ার মোট ক্যালকুলেশন। তাহলে আমরা যদি এখন ডেল্টা এইচ নির্ণয় করে যাই তাহলে কি বন্ধন ভাঙার শক্তি সি বন্ড এইচ এর মান কত? আমরা জানি 414, আর সিএল বন্ড সিএল কত? 244। চলে গেল বন্ধন ভাঙার শক্তি মাইনাস বন্ধন গড়ার শক্তি। কি কি বন্ধন গড়েছে? সি বন্ড সিএল বন্ধন করেছে। তাহলে সি বন্ড সিএল বন্ধনের মান কত? 326। আর এইচ বন্ড সিএল এর মান কত? এইচ বন্ড সিএল এর মান এখানে দেওয়া আছে 431। তাহলে আলটিমেটলি এই দুটো যদি আমরা হিসাবে আসি তাহলে মান আসবে -99 কিলোজুল পার মোল। তাহলে আমরা বন্ধন গঠনের মাধ্যমে গাঠনিক সংকেতের মাধ্যমে ব্যাখ্যা করলাম যে কোন কোন বন্ধন ভেঙে গিয়েছে এবং কোন কোন বন্ধন নতুন তৈরি হয়েছে, সেটা দিয়ে ডেল্টা এস এর মান নির্ণয় করলাম। তাহলে অ্যান্সার হবে -99 কিলোজুল। চলো 8 দাগের সমাধানে যায়। 8 দাগে বলছে তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা কত? শোনো, প্রমাণ তাপমাত্রা বোঝার জন্য তোমাকে দুইটা কনসেপ্ট বোঝা লাগে। একটা হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM চার্ট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়াগুলো 0 ডিগ্রি সেলসিয়াসে করতে পারি না, তখন আমাদের দরকার হয় যে প্রমাণ কক্ষ তাপমাত্রা। সে প্রমাণ কক্ষ তাপমাত্রার মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে SATP বলা হয়, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সেটা হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন কোশ্চেন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস অপশনে আছে? নেই। এখন 25 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে পরিণত করি তাহলে 273 + 25 সমান কত হতে পারে? 298। সঠিক অ্যান্সার হচ্ছে কি তাপ রাসায়নিক সমীকরণের প্রমাণ তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন। 9 থেকে চলো। 9 থেকে বলছে চুন পানিতে দিলে কোন ধরনের বিক্রিয়া হয়? চুন পানিতে দেওয়ার সাথে সাথে চুনের পানিটা ফুটতে থাকে। যদি এটা ফুটতে থাকে তার মানে কি এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে চুন পানিতে দিলে তাপ উৎপাদী বিক্রিয়া সম্পন্ন হয়। এছাড়া তাপ উৎপাদী বিক্রিয়া কি আছে? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন হয়। তাহলে এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর কি বিক্রিয়া আছে? প্রশমন বিক্রিয়া। আমরা জানি প্রশমন বিক্রিয়ায় একটা তাপ উৎপন্ন হয়, সেটা -57.34 কিলোজুল পার মোল। প্রশমন তাপটা কাকে বলে আমাদের জাস্ট একটু বলে দিই যে প্রতি মোল পানি তৈরি করার জন্য যে পরিমাণ তাপ নির্গত হয়। তাহলে প্রশমন বিক্রিয়া, দহন বিক্রিয়া, চুন পানিতে দেওয়ার বিক্রিয়া, এগুলো সব হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এবার সে বলছে খাবার সোডার সংকেত কি? খাবার সোডা এর সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। খাবার সোডার সংকেতের সাথে সোডিয়াম বাইকার্বনেট। এখন খুব ভালো করে যদি বলা হয় যে কস্টিক সোডার সংকেত কি, আমি আরও কয়েকটা সোডার নাম বলে দিচ্ছি। কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। খুব ভালো করে এরকম কয়েকটা জিনিস মনে রাখবা। কস্টিক পটাশের সংকেত কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কেমন? তাহলে খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশের সংকেত হচ্ছে KOH। এবার আসি তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদের শক্তি সম্পর্ক কি,
একটু আগে আমরা সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের শক্তি অপেক্ষা বিক্রিয়কের শক্তি বেশি থাকে। এই জন্য বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় অতিরিক্ত শক্তি কি করে পরিবেশে ছেড়ে দেয়, যার কারণে পরিবেশ গরম হয়ে যায়। তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা কি হয়, বেশি হয়। আর তাপহারী বিক্রিয়ায় এটা ঠিক উল্টা হয়ে যায়। তাপহারী বিক্রিয়ায় উৎপাদের শক্তি বেশি থাকে। উৎপাদের শক্তি বেশি থাকে বলে বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন সে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয় ওই শক্তিটা অর্জন করার জন্য। তাহলে তাপহারী বিক্রিয়ায় উৎপাদের শক্তি বেশি থাকে আর তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি বেশি থাকে। তাহলে সেভাবে যদি অ্যান্সার করতে হয় তাহলে 11-র 1 নম্বরটা অ্যান্সার হবে। চলো 12 থেকে বলছে চিত্র 1-এ কোন ধরনের বিক্রিয়া। দেখো চিত্র 1-এ বলা হচ্ছে বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তি অপেক্ষা বেশি। আর আমরা জানি বিক্রিয়কের শক্তি যদি উৎপাদের শক্তি অপেক্ষা বেশি হয় তাহলে বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হবে তখন অতিরিক্ত শক্তি সে ছেড়ে দিবে, পরিবেশে ছেড়ে দিবে। তাহলে পরিবেশটা তখন গরম হয়ে যাবে, হট হয়ে যাবে। এই জন্য সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে 12-1 নম্বর চিত্র বোঝাচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। চলো 13 থেকে বলছে চিত্র 2-এর ক্ষেত্রে কি হয়। খুব ভালো করে দেখো, চিত্র 2-এর ক্ষেত্রে উৎপাদের শক্তি বেশি। তাহলে বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হবে তখন তার অতিরিক্ত শক্তি প্রয়োজন, সেটা পরিবেশটাকে শোষণ করে নিবে। তাহলে পরিবেশ হবে ঠান্ডা, তখন সেটা তাপহারী বিক্রিয়া। তাহলে চিত্র 2 হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া কি হয়, তাপের শোষণ হয়, ডেল্টা এস এর মান ধনাত্মক হয়, এটা ঠিকই আছে। এবং উৎপাদের শক্তি বেশি হয় বলেই এই তাপের শোষণ ঘটে। তার মানে 1, 2, 3 তিনটাই সঠিক। এবার চলো চিত্র দেখ, তড়িৎ রাসায়নিক কোষে কোন শক্তিতে রূপান্তর করা হয়। খুব মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। তড়িৎ রাসায়নিক কোষ তো ভাইয়া 2 ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে ভাই এখানে তো আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎকে কাজে লাগিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় আর গ্যালভানিক সেলে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে তো এখানে ভাইয়া অ্যান্সারটা ঝামেলা আছে। শোনো, একটু ব্রড অর্থে যদি চিন্তা করি বা একটু যদি দূর থেকে কল্পনা করি তাহলে অনেক সময় আমরা গ্যালভানিক সেলকে তড়িৎ রাসায়নিক কোষ বলতে পারি, তড়িৎ বিশ্লেষ্য কোষকে আলাদা রাখতে পারি আর তড়িৎ রাসায়নিক কোষকে গ্যালভানিক সেলকে আর একটা অর্থে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলতে পারি। সেই অর্থে যদি অ্যান্সার করতে হয় তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ রাসায়নিক বা গ্যালভানিক সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 14-1 নম্বর অ্যান্সার হবে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, যেমন গ্যালভানাইজিং করা হয়, ধাতুকে বিশুদ্ধ করা হয়, এগুলো সব হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। 15 তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি। আমরা দেখছিলাম গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষের অংশের মধ্যে 2টা কি থাকে, দ্রবণ থাকে, 2টা তড়িৎদ্বার থাকে, মাঝখানে সংযোগকারী উপাদান হিসেবে লবণ সেতু থাকে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের উপাদান হিসেবে লবণ সেতু অ্যান্সার হবে। তাহলে 15-3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি, লবণ সেতু। তাহলে যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, খুব ইন্টারেস্টিং, বিদ্যুৎকে ব্যবহার করে যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। একটু আগে আমরা বললাম যে বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমরা কি করি, প্রলেপ দিই, গোল্ডের প্রলেপ দিই, সিলভারের প্রলেপ দিই। তাহলে বিদ্যুৎকে কাজে লাগিয়ে যখন কোনো কিছু বিক্রিয়া ঘটানো হচ্ছে তখন সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। কি বলা হয়, তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে 16 4 অ্যান্সার হবে। 17 যেসব যৌগ দ্রবণে বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে কি বলবো, তাদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য। কারণ সে কি করছে না, দ্রবণে বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করছে না। তাহলে যেহেতু সে বিদ্যুৎ পরিবহন করছে না তাহলে সেটা তড়িৎ অবিশ্লেষ্য। যদি সে বিদ্যুৎ পরিবহন করতো তাহলে সেটা তড়িৎ বিশ্লেষ্য হতো। চলো 18 বলছে সিলভার প্লাসে পরিণত হয়েছে। খুব মনোযোগ দিয়ে 18 খুব ইম্পর্টেন্ট। সিলভার প্লাসে পরিণত হয়েছে, তাহলে এটা তড়িৎদ্বারটি বিক্রিয়া কোনটি।
তাহলে সিলভার সিলভার প্লাসে পরিণত হতে হলে সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাসে পরিণত হয়। তাহলে এই থিওরি যদি আমরা বলতে চাই তাহলে ক দাগ হবে না, খ দাগ হবে না, গ দাগে দেখো তো সিলভার সিলভার প্লাসে পরিণত হয়েছে কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে এটা যা সেকেন্ডাও তাই, দুইটাই কি বোঝাচ্ছে, জারণ বিক্রিয়া। কি বোঝাচ্ছে, জারণ বিক্রিয়া। তাহলে অ্যান্সার হবে গ নম্বর। চলো 19 বলছে ধাতু আর ধাতুর আয়ন তড়িৎদ্বার কোনটি। খুব সুন্দর, ধাতু আর ধাতুর আয়ন। তাহলে ফার্স্ট থাকা লাগবে ধাতু, তাহলে খ আর ঘ অ্যান্সার হচ্ছে না, কারণ সেখানে আগে ধাতুর আয়ন আছে, তাহলে ওটা বাদ। বলছে ধাতু আর ধাতুর আয়ন। তাহলে এখন ক আর গর মধ্যে সাধারণত কপারের স্থিতিশীল যে আয়ন সেটা হচ্ছে কপার 2+। তাহলে ধাতু হচ্ছে কপার আর আয়নটা হচ্ছে কপার 2+। তাহলে ক দেখাবে অ্যান্সার, ধাতু আর ধাতব আয়ন। আমরা জানি কপারের +1 জারণ সংখ্যা ওই +1 জারণ সংখ্যাও রয়েছে, কিন্তু স্থিতিশীল বেশি হচ্ছে কপার 2+। এই জন্য অ্যান্সার হবে ক, কপার থেকে কপার 2+, ধাতু আর ধাতব আয়ন। চলো বিজাক বলছে কি, যে সিলভার থেকে সিলভার প্লাস তড়িৎদ্বারটি কি ধরনের, মানে কি কি মেনটেন করে। সিলভার থেকে সিলভার প্লাস, মনোযোগ দিয়ে, সিলভার থেকে সিলভার প্লাস যেটা হচ্ছে দ্রবণে পরিণত হচ্ছে, তাহলে সিলভার ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাসে পরিণত হচ্ছে, তার মানে এখানে জারণ বিক্রিয়া ঘটে, তার মানে 3 নম্বরটা হবে। এটা কি অধাতব বিদ্যুৎ পরিবাহী? নো, অধাতব বিদ্যুৎ পরিবাহী না, কারণ এটা ধাতব বিদ্যুৎ পরিবাহী। আর সিলভার যেহেতু ধাতব বিদ্যুৎ পরিবাহী, তাহলে সিলভার, শুধু সিলভার ধাতুর মধ্যে কি হতে পারে, মুক্ত ইলেকট্রন চলাচল করে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু কোশ্চেনে বলছে সিলভার থেকে সিলভার প্লাস হওয়া যে তড়িৎদ্বারটি, সেটা আসলে কি নির্দেশ করে, সেটা শুধুমাত্র জারণ নির্দেশ করে। কিন্তু যদি বলতো শুধু সিলভার তড়িৎদ্বার, শুধু সিলভার ধাতু কি ধরনের পরিবাহী, তাহলে বলতাম সেটা ইলেকট্রন পরিবাহী, কারণ সিলভারের মধ্যে, সিলভার একটা ধাতু, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সে মুক্ত ইলেকট্রনের মধ্যে পরিবহন সম্পন্ন করে, তাহলে শুধু সিলভার হচ্ছে কি ইলেকট্রন পরিবাহী। কিন্তু এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে সিলভার থেকে সিলভার প্লাস হয়েছে, দ্রবণে চলে গিয়েছে, তাহলে এখানে শুধুমাত্র জারণ বিক্রিয়া ঘটে, তাহলে এটা হচ্ছে আমাদের 20-এর অ্যান্সার হবে শুধুমাত্র 3, সেটা হচ্ছে খ। চলো 21-এর অ্যান্সার দেখি। বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই তড়িৎদ্বারে কোন কি কি সম্পন্ন হচ্ছে বা কি কি ঘটনা ঘটছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া কি, ইলেকট্রন ত্যাগ, তার মানে এখানে জারণ বিক্রিয়া ঘটে, তাহলে মানে 1 নম্বরটা হবে। ক্লিয়ার? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে ধাতব দণ্ড জিঙ্ক সেই ইলেকট্রন কি করে, ত্যাগ করে। যে তড়িৎদ্বারটা জিঙ্ক, সেই ইলেকট্রন ত্যাগ করে তো জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসে, তাই না? আমরা যদি এটা দ্রবণটা আঁকাতে পারি, এই জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসে, তাহলে তার জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, আর ধাতব দণ্ডের যে জিঙ্ক সেই ইলেকট্রন ত্যাগ করে। ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রন গ্রহীত হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা কি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে না, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রন গ্রহীত হয়, এটা এই তড়িৎদ্বারে সম্ভব না। এই তড়িৎদ্বারে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়া সম্ভব, কিন্তু দ্রবণের জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হওয়া সম্ভব না। তার মানে এখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হয় আর ধাতব দণ্ড ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার। তড়িৎ বিশ্লেষক কোষের ক্যাথোড তড়িৎদ্বারে কি হয়। প্রথমে আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে, বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, এবং ক্যাথোডটা আমরা জানি তড়িৎ বিশ্লেষক কোষে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাহলে দ্রবণ থেকে পজিটিভ চার্জগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, তাহলে ক্যাটায়ন, সেখানে দ্রবণে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে, স্বাভাবিকভাবেই দ্রবণের যে প্লাস চার্জযুক্ত ক্যাটায়নগুলো আছে তারা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2ও অ্যান্সার হবে। খুব সুন্দর কথা। তারপর বলছে দ্রবণে অ্যানায়নের ইলেকট্রন ধাতব দণ্ডে স্থানান্তরিত হয় না, ক্যাথোড তড়িৎদ্বারে তো মাইনাস আয়নগুলো যায় না, কখনোই যায় না, ক্যাথোড তড়িৎদ্বার নিজে মাইনাস, তাহলে অ্যানায়ন তো কখনো ওই তড়িৎদ্বারে যাবে না, তার মানে 3 নম্বরটা হবে না, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। চলো 23টাকে কি বলছে,
তো এইটাকে বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মাঝখানে ডবল দাগ, তারপর বলছে কপার 2+ থেকে কপার। শোনো, গ্যালভানিক সেলকে প্রকাশ করার জন্য যে ডায়াগ্রাম আঁকানো হয় সেটাকে বলে কোষের বা গ্যালভানিক কোষের ডায়াগ্রাম। সেখানে প্রথমে অ্যানোডে কি বিক্রিয়া ঘটে সেটা দেখানো হয়। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, মাঝখানে ডবল দাগ দিয়ে বোঝা হয় এটা লবণ সেতু। আর ক্যাথোডে কোন রিয়াকশন হয় সেটা দেখানো হয়, সেটা হচ্ছে কপার 2+ থেকে কপার বিজারণ বিক্রিয়া। তাহলে কি ঘটে খেয়াল করে, আমরা জানি জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। আমরা যদি চিত্রটা আবার আঁকাই, তাহলে এই জিঙ্ক, এই হলো বাল্ব যেটা জ্বলে উঠবে গ্যালভানিক সেলে, আর এই হলো কপার। কপারের দ্রবণে কপার 2+ আছে, আর এখানে আছে জিঙ্ক 2+ আছে। এটা জিঙ্কের তড়িৎদ্বার, এটা কপারের তড়িৎদ্বার। তাহলে ভালো করে খেয়াল করে, আমরা জানি যে অ্যানোডে জারণ ঘটে, তাহলে এই যে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক হবে কি অ্যানোড। কিভাবে? কারণ এরা বেশি সক্রিয় কপার অপেক্ষা। কীভাবে বুঝলাম? ধাতুর সক্রিয়তা সিরিজ দিয়ে। ধাতুর সক্রিয়তা সিরিজ কীভাবে মনে রাখবো? আমরা একটা মেনোমিক শিখেছিলাম, লিবিয়া থেকে কে বা কেনা ম্যাকাবেরে এলো, মানে জয় করে ফেরে, তাই না? তো এই মেনোমিকে যারা ওপরের দিকে তারা বেশি সক্রিয়, আর যারা নিচের দিকে তারা কম সক্রিয়। তাহলে জিঙ্ক আর কপার হচ্ছে, জিঙ্ক ওপরে থাকে তাহলে জিঙ্ক বেশি সক্রিয়, কপার কম সক্রিয়। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, মানে জিঙ্কের জারণ ঘটবে, আর কপারের কি ঘটবে? বিজারণ ঘটবে। তাহলে আমাদের যদি বলা হয়, তাহলে জিঙ্ক যে জারণ ঘটা মানে কি? তড়িৎদ্বার থেকে জিঙ্ক জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসবে। তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে, তড়িৎদ্বারের জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসবে। তাহলে জিঙ্ক তড়িৎদ্বার থেকে যদি জিঙ্ক 2+ এভাবে দ্রবণে চলে আসে, তাহলে অ্যানোডের ক্ষয় হবে। অ্যানোডের কি হবে? ক্ষয় হবে। এই ইলেকট্রন 2টা এই পাশে যখন এই তড়িৎদ্বারে যখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই তড়িৎদ্বারে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং এই কপার তড়িৎদ্বার অপেক্ষা। এই জন্য ইলেকট্রনগুলো তখন এই বেশি ইলেকট্রন ঘনত্ব থেকে কম ইলেকট্রন ঘনত্বের দিকে মুভমেন্ট করতে থাকে। আর যখনই ইলেকট্রনের মুভমেন্ট হয় তখনই বাল্বটা জ্বলে ওঠে। তাহলে যখনই কপার তড়িৎদ্বারে ইলেকট্রনগুলো যাবে, মাইনাস চার্জগুলো যাবে, তখন কপার 2+ ওই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া ঘটাবে, মানে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গায়ে জমা হবে। তার মানে ক্যাথোডটা আস্তে আস্তে ফুলতে থাকবে আর অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তাহলে খুব ভালো করে যদি বলি, কোষে কি ঘটে? ক্যাথোড কপার তড়িৎদ্বারে ক্রমশ ক্ষয় হয় না, কপার আরও ক্যাথোডের গায়ে জমা হয়ে মোটা হতে থাকে। জিঙ্ক তড়িৎদ্বারে ভর বাড়তে থাকে না, কারণ জিঙ্ক ক্ষয় হতে থাকে, তাহলে জিঙ্ক তড়িৎদ্বার আস্তে আস্তে ভর কমতে থাকে, তাহলে 1 আর 2 হবে না। কপার তড়িৎদ্বারে ভর বাড়তে থাকে, হ্যাঁ, কারণ কপার তড়িৎদ্বারে যেহেতু বিজারণ বিক্রিয়া ঘটে, কপার গিয়ে যেহেতু ক্যাথোডে গিয়ে জমা হয়, তাই কপার তড়িৎদ্বারে ভর কি থাকে? বাড়তে থাকে। তাহলে 3 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কত? 3। তাহলে চলো 24টাকে চলে যাই। 24 সেই একটা ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল বোঝা হচ্ছে, যেখানে জিঙ্কের জারণ ঘটে, কপারের বিজারণ ঘটে। কি ঘটে? এবার বলছে কোষে সময়ের সাথে সাথে কি ঘটে, চলো একটু দেখি। খুব ভালো করে খেয়াল করো। বলছে অ্যানোড পাত্রে জিঙ্ক 2+ ঘনমাত্রা কমে। নো নো নো, কারণ কি? জিঙ্ক তড়িৎদ্বার অ্যানোড পাত্রের মধ্যে জিঙ্ক 2+ প্রদান করে, ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে এই অ্যানোডের দ্রবণে চলে আসে। তাহলে তো তার ঘনমাত্রা বৃদ্ধি পাবে, কারণ জিঙ্ক 2+ যত বেশি হবে তার ঘনমাত্রা তত বেশি, তাহলে 1 নম্বর হবে না। ক্যাথোড পাত্রে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কমে। ক্যাথোড পাত্রে জিঙ্ক 2+ এর কোনো হিসাব নেই, তাহলে ক্যাথোড পাত্রে এই হিসাবটাও হবে না। গ নম্বর কি বলছে? ক্যাথোড পাত্রে কপার 2+ এর ঘনমাত্রা বাড়ে। নো 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 নো, এটা তো হওয়ারই কথা না। কারণ কি? দ্রবণের কপার 2+ ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে জমা হতে থাকে। তাহলে দ্রবণে কি কপার 2+ আর বেশি থাকবে? সেগুলো তো সব গিয়ে তড়িৎদ্বারে জমা হচ্ছে। তাহলে দ্রবণে কপার 2+ এর ঘনমাত্রা বৃদ্ধি পায় না, দ্রবণে কপার 2+ এর ঘনমাত্রা কমে। তার মানে ঘ দাগ অ্যান্সার হবে যে ক্যাথোড পাত্রে কপার 2+ এর ঘনমাত্রা কমে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা, এবং খুব বোঝার কোশ্চেন। ওকে, তারপর চলো 25টাকে চলে যাই। কি বলছে? ড্যানিয়েল সেলে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সিলভার, জিঙ্ক, কপার আর হচ্ছে টিন। সিলভার, জিঙ্ক, কপার আর হচ্ছে কি টিন। এখন আমাদেরকে
অ্যানোড হিসেবে কে ব্যবহৃত হয় সেটার জন্য আমরা বলেছিলাম ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজে যে ওপরে থাকবে সে বেশি সক্রিয়, তাহলে সে অ্যানোড। তাহলে সেটাই আবার সে লিভিয়াম থেকে কে নাম একেবারে এলো, মানে জয় করে ফেরে ক্যাডমিয়াম ফিল্ডে কোবালনাইট রেটিন পাবো কোথায়? হাই কুলাঙ্গার হাজিয়াজি পেটাই আমায়। আমরা সেই মেনোমিক দিয়ে এখান থেকে দেখব এবং সেটা হিসাব করে তুমি ভালো করে দেখো যে জিঙ্কের অবস্থান সবার উপরে, তাহলে অ্যানোড হিসেবে কাজ করবে হচ্ছে কে? জিঙ্ক। চলো সাববিটাকে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, মানে জিঙ্কের জারণ বিক্রিয়া ঘটছে। আর কপার 2+ থেকে কপার হয়েছে, তার মানে কপারের বিজারণ বিক্রিয়া ঘটছে। তাহলে সেলের ডায়াগ্রামটা কি? তাহলে প্রথমে সেলের ডায়াগ্রামের রুলস কি? প্রথমে অ্যানোডে বিক্রিয়া দিতে হবে, মাঝখানে লবণ সেতু দিতে হবে, ওই পাশে গিয়ে ক্যাথোডে বিক্রিয়া দিতে হবে। তাহলে অ্যানোডে হয়েছে কার? জিঙ্কের। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে 1 নম্বরটা হবে না, কারণ জিঙ্ক থেকে কপার 2+ হয় না, তাহলে এটা ভুল। 2 নম্বর, হ্যাঁ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, ঠিকই আছে। মাঝখানে লবণ সেতু, হ্যাঁ দিয়েছে। পরে কি হয়েছে? কপারে বিজারণ হয়েছে, মানে কপার 2+ থেকে কপার হবে, হ্যাঁ। তাহলে 2 নম্বরটা সঠিক আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ অ্যানোডের বিক্রিয়া, মাঝখানে লবণ সেতু, তারপরে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে 26-এর 2 হবে অ্যান্সার। সাথেটা কি বলছে? এই যে দুইটা লাইন দিয়ে কি বোঝায়? দুইটা লাইন দিয়ে লবণ সেতু বোঝায়। কি বোঝায়? লবণ সেতু বোঝায়। চলো, ড্রাই সেলে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? একদম প্রথম দিকে কোশ্চেনে বলেছিলাম ড্রাই সেলে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় জিঙ্কের পাত্র, জিঙ্কের যে কৌটা সেটা ব্যবহৃত হয়। ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কে? কার্বন দণ্ড। তাহলে ড্রাই সেলে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কে? জিঙ্ক। ড্রাই সেলে অ্যানোডে কি তড়িৎ বিশিষ্ট দ্রব্য দ্বারা পূর্ণ থাকে? জিঙ্কের কৌটা কি দ্রব্য দ্বারা পূর্ণ থাকে? সেটা হচ্ছে কি? আমরা জানি সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ। তাহলে আমাদের যে সাথে আবার কি থাকে? জিঙ্ক ক্লোরাইড থাকে। তাহলে কি তড়িৎ বিশিষ্ট দ্রব্য দ্বারা পূর্ণ থাকে? আমাদের সাধারণত থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড আর পাতিত পানি। যেহেতু ঘ দাগে দুইটাকে একসাথে মিশে দেওয়া হয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড, তাহলে 29-এর অ্যান্সার হবে 4, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস জিঙ্ক ক্লোরাইড। ওকে, 3টাকে কি বলছে? ড্রাই সেলে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? একটু আগে বললাম ড্রাই সেলে বা ব্যাটারি থেকে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কি? কার্বন দণ্ড। কি ব্যবহৃত হয়? কার্বন দণ্ড। আর অ্যানোড হিসেবে যে পাত্রটা ইউজ করে সেটা হচ্ছে জিঙ্কের পাত্র। ক্লিয়ার? ওকে, এবার আসি 31টা। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে কি তৈরি হবে? খেয়াল করো মনোযোগ দিয়ে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড Na+Cl-। এখানে যদি আমি তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে তড়িৎ দাঁত দিয়ে এখানে তড়িৎ দিব। আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত এই, ঋণাত্মক প্রান্ত এই, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এই, ঋণাত্মক প্রান্ত এই। খুব ভালো করে খেয়াল করো, এটার মধ্যে যদি এখন বিদ্যুৎ দিই, তাহলে অ্যানোডে কি সৃষ্টি হবে? অ্যানোডে কি সৃষ্টি হবে? দেখো তো, এই প্লাস তড়িৎদ্বার কর্তৃক Cl- আকৃষ্ট হবে। Cl- এই প্লাস তড়িৎদ্বারে এসে কি করবে? প্লাস তড়িৎদ্বার মানে কি? তার ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে Cl- যখন প্লাসের কাছে যাবে, তার সেই ইলেকট্রনের ঘাটতি সে পূরণ করতে চাইবে। তাহলে Cl- ওখানে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। একটা ক্লোরিন আরেকটা ক্লোরিন সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রচারণা করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। চলো 32টা বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? মাথা নষ্ট। চলো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে আমার কাছে Na+ আছে, Cl- আছে, Na+ আছে, Cl- আছে। এখন বলছে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে, তাহলে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ মানে কি? এর সাথে পানি আছে, তাহলে H+ আছে আর OH- আছে। তাহলে চিন্তা করে বলো, এই হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, Na+, Cl-, H+, OH-। পানিকে ভাঙলে H+, OH- হয়। খুব ভালোভাবে, তাহলে এখন এটা যদি আমি এখন তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে যাবে কোনটি? ক্যাথোড তো -চার্জ যুক্ত, এটাকে দেখলাম। তাহলে তো ভাইয়া -চার্জ যুক্ত যখন, তাহলে সোডিয়ামও যেতে পারে, হাইড্রোজেনও যেতে পারে। তাহলে কে আগে চার্জ মুক্ত হবে? কে আগে চার্জ মুক্ত হবে? সেই তড়িৎ রাসায়নিক সারণী, তাই না? সেই তড়িৎ রাসায়নিক সারণীতে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের অবস্থান নিচে, তাহলে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে। তার মানে এখানে ক্যাথোডে গিয়ে
হাইড্রোজেন উৎপন্ন হবে। চল, ব্রাইন কি মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন, এটা মাথায় রাখবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি ব্রাইন হয়, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কোন গ্যাস উৎপন্ন হয়? ব্রাইনে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস উৎপন্ন হয়? এই যে অ্যানোডে ক্লোরিন মাইনাস গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হয়। একটু আগে দেখলাম এই যে ক্লোরিন মাইনাস গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হয়, দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস হয়। তাহলে 34 অ্যান্সার হবে ক্লোরিন গ্যাস। চলো 35 অ্যান্সার করতে গেলে আমাদের একটা ম্যাথ যাই, বলছে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কত। এখানে জাস্ট বলছে বন্ধন ভাঙার শক্তি কত। দেখি কি কি বন্ধন ভাঙছে। খেয়াল করো তো, এই তিনটা বন্ধন আর এই তিনটা বন্ধনের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তার মানে এই তিনটা বন্ধন ভাঙি নাই, আর এই তিনটা বন্ধন তৈরিও হয় নাই। তাহলে বন্ধন ভাঙছে কোনটা? একটা সি বন্ড এইচ, আর তৈরি হচ্ছে কোনটা? একটা সি বন্ড সিএল। সিএল বন্ড সিএল বিক্রিয়কে আছে, উৎপাদে কি সিএল বন্ড সিএল আছে? তার মানে সিএল বন্ড সিএল বিক্রিয়কে ভেঙে গিয়েছে, আর উৎপাদে গিয়ে সেটা এইচ বন্ড সিএল তৈরি করেছে। তাহলে ভাঙছে হচ্ছে কে কে? সি বন্ড এইচ আর সিএল বন্ড সিএল, আর তৈরি হচ্ছে কি কি? সি বন্ড সিএল আর এইচ বন্ড সিএল। তাহলে এবার আমরা চলে যাই বন্ধন ভাঙার শক্তি কত। তাহলে সি বন্ড এইচ এর মান আমরা জানি 414, আর সিএল বন্ড সিএল এটা মান জানি 244। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 8, তারপরে হচ্ছে 5 আর 6, 658। তাহলে অ্যান্সার হবে 658 কিলোজুল। উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, এর জন্য ডেল্টা এইচ লাগবে। তাহলে আমরা বন্ধন ভাঙার শক্তি বের করা শেষ, এখন বন্ধন গড়ার শক্তিটা বের করলেই হয়ে যায়। তাহলে কি কি বন্ধন ঘটছে? একটা সি বন্ড সিএল, তাহলে সি বন্ড সিএল এর মান কত? 326, প্লাস আর একটা বন্ধন কি? এইচ বন্ড সিএল, সেটা হচ্ছে কত? 431। তাহলে এটার মান কত আসে হিসাব করে? 757। তাহলে ডেল্টা এইচ কি ছিল? বন্ধন ভাঙার শক্তি মাইনাস বন্ধন গড়ার শক্তি। তাহলে 658 মাইনাস 757, তাহলে মান আসবে হচ্ছে মাইনাস 99 কিলোজুল পার মোল। তাহলে মাইনাস, যেহেতু ডেল্টা এইচ এর মান মাইনাস, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। 36 এক অ্যান্সার হবে। 37 কি বলছে? এখানে সি বন্ড এইচ ভেঙে গিয়ে কোন বন্ধন তৈরি হয়েছে? খেয়াল করো তো, সি বন্ড এইচ, এই যে সি বন্ড এইচ ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে তৈরি হচ্ছে কি? সি বন্ড সিএল। সি বন্ড এইচ এর স্থানে জায়গা দখল করছে কে? সি বন্ড সিএল। তাহলে 37 অ্যান্সার হবে সি বন্ড এইচ বন্ধন ভেঙে গিয়ে সি বন্ড সিএল বন্ধন সৃষ্টি হয়েছে। 38টা বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে কিলোজুল এককে। কোন এককে? এই যে কিলোজুল পার মোল। ঠিক আছে, পার মোল দেওয়া উচিত ছিল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কিলোজুল পার মোল এককে, কিন্তু সাধারণত আমরা বলতে পারি কিলোজুল এককে প্রকাশ করা হয়। চলো 39 বলছে কি? তড়িৎ বিশ্লেষ্য কোষের বিদ্যুতের উৎস হিসেবে কি যুক্ত থাকে? এই যে একটু আগে দেখলাম, যত তড়িৎ বিশ্লেষ্য কোষ সেখানে এরকম একটা ব্যাটারির সংকেত দেওয়া হয়, ব্যাটারির প্রতীক দেওয়া হয়, বা একটা চিহ্ন প্রকাশ করা হয় যেটাতে ব্যাটারি নির্দেশ করে। তাহলে আলটিমেটলি তড়িৎ বিশ্লেষ্য কোষে যে বিদ্যুতের উৎস সাধারণত ব্যাটারি ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ব্যাটারি ইউজ করা হয়। 40 বলছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন কোনটির মতো? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা পাত্র বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন কি? এই ধরনের সেলকে আমরা কি বলি? এই ধরনের সেলকে আমরা বলি হচ্ছে গ্যালভানিক সেল। সেই গ্যালভানিক সেলের মধ্যে একটা যেটা আছে সেটা হচ্ছে ডেনিয়াল কোষ। আসলে এখানে 2টা অ্যান্সার হবে, গ্যালভানিক কোষ আর খ হচ্ছে ডেনিয়াল কোষ। কিন্তু স্পেসিফিক যদি বলতে চাই তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডেনিয়াল কোষ। কেমন? যেমন ব্যাটারিও এক ধরনের গ্যালভানিক সেল, কিন্তু ব্যাটারি কিন্তু 2 প্রকোষ্ঠ বিশিষ্ট না। তাহলে স্পেসিফিক অ্যান্সার যদি দিতে চাও কেউ, তাহলে হবে হচ্ছে কি? ডেনিয়াল কোষ। তাহলে এইভাবে আমাদের 40টা এমসিকিউ শেষ হলো, এবং এই 40টা এমসিকিউকে ব্যাখ্যা করার জন্য আমরা আরও অনেকগুলো জিনিস তোমাদের সাথে অ্যাড করে নিয়েছি, যাতে কেমিস্ট্রি 8ম অধ্যায় তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়, বা সেই ঝামেলাগুলো পূর্ণ হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিয়ে আমরা তোমাদের এমসিকিউ এর যে ভীতি আছে সেই ভীতিটা ইনশাল্লাহ ঠিক করে ফেলব। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।